রাতের ঢাকা গভীর নীরবতায় চৌকিদার ঘুমে ঢলে পড়ে। অথচ রাজধানীর ভেতরে মন্ত্রিসভা কক্ষে জ্বলে আছে আলো। টেবিলের ওপারে ছড়িয়ে আছে আধুনিক যুদ্ধ বিমানের ফাইল, বৈদেশিক বার্তার সারি। অধ্যাপক ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। ছাদবাতির নিচে বসে হাতে এক কাপ চা, চোখে প্রচ্ছন্ন উদ্বেগ। দূরে দেয়ালে লাগানো ম্যাপের ওপর 3টি সুই, চিহ্নিত বেইজিং, ওয়াশিংটন, নয়াদিল্লি। হঠাৎ ইন্টারকমে আলো জ্বলে ওঠে। স্যার, চীনের রাষ্ট্রদূত অপেক্ষায়। ইউনুস জানেন শুধু কূটনৈতিক সাক্ষাৎ নয়, এ যেন দক্ষিণ এশিয়ার রাজনৈতিক যুদ্ধের উদ্বোধনী ঘণ্টা। রাত গভীর হলেও আন্তর্জাতিক পরিস্থিতি ঘুমায় না। এই রাতেই শূন্য আকাশে বাজতে শুরু করেছে এক নতুন যুদ্ধের অর্কেস্ট্রা, বাংলাদেশের জেটেন্সি যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত ঘিরে। বাইরে শহরের ট্রাফিক স্তিমিত, কিন্তু ভেতরে রাজধানীর উত্তাপ ছড়িয়ে পড়ছে এক একটি দেশের দূতাবাসে, খবরের কাগজের শিরোনামে, সেনাবাহিনীর গোয়েন্দা দপ্তরে। বাংলাদেশের সামরিক শক্তি বাড়ানোর যে প্রক্রিয়া, তা শুধু প্রতিরক্ষা নয়, এখানে মিশে আছে জাতীয় অর্থ পরিচয়, নিরাপত্তার নিশ্চয়তা আর আঞ্চলিক নেতৃত্বের চ্যালেঞ্জ। গেল 1.5 দশকে সামরিক আধুনিকায়নের যে চাকা জোরে ঘুরছিল না, তা নতুন গতি পেয়েছে অন্তর্বর্তী সরকারের হাতে। সেই গতি শুধু ঘরোয়া নয়, একেবারে আঞ্চলিক ও আন্তর্জাতিক কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। বঙ্গোপসাগরের বিশাল অর্থনৈতিক অঞ্চল, গভীর সমুদ্র বন্দর, বিপুল গ্যাস ক্ষেত্র, সবকিছু মিলিয়ে দেশের ভৌগোলিক অবস্থান এখন এমন এক স্ট্র্যাটেজিক ক্রস রোডে, যার জন্য আধুনিক সামরিক সক্ষমতা কেবল প্রয়োজনই নয়, অপরিহার্য। ফোর্সেস গোল্ড 2030 বাস্তবায়ন প্রতিটি বাহিনীকে একত্রে আধুনিকায়নের অভিযানে নামিয়ে দিয়েছে। আর এই অভিযানের কেন্দ্রে আছে বহুমুখীকরণ। চীন, তুরস্ক, ইউরোপ, এমনকি পাকিস্তান কারো কাছে পুরোপুরি নির্ভরতা নয়, বরং বৈচিত্র্যই শক্তি। এই বৈচিত্র্যের পথে সবচেয়ে বড় ছাপ ফেলেছে চীনের সঙ্গে 20টি জেটেন্সি যুদ্ধবিমান কেনার আলোচনা। বাংলাদেশের বায়ুসেনা যখন যুদ্ধজেটের তালিকায় 4.5 প্রজন্মের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম যুক্ত করতে যাচ্ছে, ভারত ও যুক্তরাষ্ট্রে তার প্রতিধ্বনি পড়ে। টেবিলের ওপারে ওয়াশিংটনের নীতি নির্ধারকদের ঘুম কেড়ে নিয়েছে বাংলাদেশের প্রতিরক্ষা ক্রয়, বিশেষ করে চীনা যুদ্ধবিমান, সাবমেরিন, ঘাঁটি সংস্কার ও প্রযুক্তি হস্তান্তর নিয়ে। যুক্তরাষ্ট্র স্পষ্ট বলছে, ঢাকার ক্রমবর্ধমান সামরিক আধুনিকায়নে চীনের অবদান আমাদেরকে গভীরভাবে উদ্বিগ্ন করছে। তাদের ভয়, বাংলাদেশ যেন চীনের প্রতিরক্ষা জালে আটকে না যায়, পশ্চিমা জোটের বাইরে বেরিয়ে না যায়। সম্প্রতি সিনেট ফরেন রিলেশন কমিটির শুনানিতে মার্কিন সিনেটর পিট রিকেটসন উচ্চস্বরে আশঙ্কা প্রকাশ করেন, বাংলাদেশ ও চীনের সামরিক সহযোগিতা যেভাবে বাড়ছে, সেটি আমাদের উদ্বেগের কারণ। সাবমেরিন, ঘাঁটি যুদ্ধবিমান, সারফেস টু এয়ার মিসাইল, এসব চীনা প্রযুক্তি বাংলাদেশের কৌশলগত অবস্থান পাল্টে দেবে। তার সঙ্গে সুর মেলান মার্কিন রাষ্ট্রদূত মনোনীত মি. ক্রিটেনসেন, যিনি বলেন, যদি রাষ্ট্রদূত হই, বাংলাদেশ সরকারের সাথে সরাসরি আলোচনা করব, বোঝাতে চাইব চীনা সামরিক সম্পৃক্ততা কিভাবে দীর্ঘমেয়াদী ঝুঁকিপূর্ণ। পাশাপাশি তিনি বিকল্পের কথা বলেন, যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর মধ্য থেকে তুলনামূলক সাশ্রয়ী অস্ত্র ও প্রযুক্তি সরবরাহ করতে পারি। এই পুরো পরিস্থিতি জটিল করেছে যুক্তরাষ্ট্রের থিঙ্ক টুয়াইস অক্ট বিল, যা স্পষ্টভাবে চীনা অস্ত্র আমদানি নিরুৎসাহিত করতে এবং বাংলাদেশের মতো দেশগুলোকে পশ্চিমা ব্লকে বেঁধে রাখতে চায়। এদিকে ভারতের রাজনৈতিক ও সামরিক দপ্তরে চলছে আরেক উত্তেজনা। সীমান্তবর্তী এয়ারবেস চালু, জেটেন্সি সংগ্রহ, সবকিছুই তাদের জন্য অস্বস্তিকর। ভারতের ডিফেন্স অ্যানালিস্টরা বলছেন, এই বহুমুখীকরণ শুধু প্রযুক্তিগত নয়, কূটনৈতিক স্বাধীনতার বার্তা। ভারতীয় মিডিয়াতে এই বিষয়গুলো ঘুরে ফিরে আসছে। বাংলাদেশের সামরিক সিদ্ধান্ত এখন আর দিল্লির ইঙ্গিতে চলে না, এখানে বৈশ্বিক সমীকরণ বদলাচ্ছে। এই মুহূর্তে বাংলাদেশের সামরিক আধুনিকায়ন কেবল অস্ত্রের গল্প নয়, বরং গভীর কূটনৈতিক রণকৌশলের বিষয়। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এটা আমাদের জাতীয় নিরাপত্তার প্রশ্ন। কোনো দেশের আপত্তির কারণে পরিকল্পনা বদলানো হবে না। কিন্তু বাস্তবতা, ঢাকা এখন একই সঙ্গে চীনের কমফর্ট জোন এবং যুক্তরাষ্ট্র ভারতের স্ট্র্যাটেজিক অ্যালার্ম জোনে। বেইজিং বলছে, বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা কেবল অস্ত্র নয়, প্রযুক্তি হস্তান্তর, যৌথ গবেষণা ও প্রশিক্ষণের বিষয়। অর্থাৎ চীনের লক্ষ্য দীর্ঘমেয়াদী কৌশলগত বন্ধুত্ব করা। অপরদিকে যুক্তরাষ্ট্র তাদের মিত্রদের নিয়ে বাংলাদেশের রাডার স্ক্রিনে থাকতেই চায়। ফ্রান্স, তুরস্ক, এমনকি জার্মানি, সবাই ঢাকার সামরিক বাজারে অংশ নিতে আগ্রহী। এখানে প্রশ্ন, বাংলাদেশ কি সত্যিই নিরপেক্ষ থাকতে পারবে? চীনের যুদ্ধবিমান নিলে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা আসবে তো, নাকি পশ্চিমা বিশ্বের প্রশিক্ষণ ও প্রযুক্তি হস্তান্তর বন্ধ হয়ে যাবে, নাকি বিপরীতে পশ্চিমা অংশীদারদের সঙ্গে নতুন ধরনের যৌথ উৎপাদন,
কম খরচে অস্ত্র সংগ্রহ কিংবা টেকনোলজি শেয়ারিং সম্ভব হবে। বাংলাদেশের সিদ্ধান্ত নির্ধারকরা আপাতত বলছেন একক নির্ভরতা নয়, বহুমুখীকরণই প্রধান শর্ত। কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষকদের চোখে এটা এক ডেলিকেট ব্যালেন্স। সামরিক আধুনিকায়ন আর আন্তর্জাতিক বন্ধুত্ব দুটিই দরকার, কিন্তু ভারসাম্য রক্ষা করা কঠিন। বর্তমান চিত্রে বাংলাদেশ আসলে এক ডিপ্লোম্যাটিক টার্ন টেবিলের উপর দাঁড়িয়ে। চীনের সঙ্গে গভীর সম্পর্ক থাকলে যেমন শক্তিশালী, তেমনি পশ্চিমা শিবিরের প্রশিক্ষণ, সহযোগিতা, অর্থনৈতিক প্রবাহ, এমনকি নিরাপত্তা সহযোগিতার অনেক সুযোগ হারাতে হতে পারে। ভারত, যুক্তরাষ্ট্র, চীন এই ত্রিমুখী চাপের মাঝে ঢাকার পররাষ্ট্রনীতি এখন আগের চেয়ে অনেক বেশি সতর্ক ও হিসেবি। প্রতিটি চুক্তির আগে ভাবতে হচ্ছে এর প্রভাব শুধু সামরিক নয়, অর্থনীতি, বিদেশে বিনিয়োগ, এমনকি দেশের অভ্যন্তরীণ রাজনীতিতেও পড়বে। রাত গড়িয়ে ভোর, টেবিলের ওপর ছড়িয়ে থাকা ফাইলের পাশে ইন্টারকমের আলো নিভে এসেছে। ইউনুস জানেন, যুদ্ধের সাইরেন বাঁচে না, কিন্তু কূটনৈতিক চাপ নিঃশব্দে আকাশে জমে ওঠে। বঙ্গোপসাগরের নীল জলে যুদ্ধজাহাজের ভেসে থাকা প্রতিচ্ছবি, সীমান্তে নতুন রাডার, আকাশে আসতে থাকা জেটেন্সি, সবকিছুই বলছে বাংলাদেশের সামনে শুরু হচ্ছে এক নতুন অধ্যায়। একদিকে আঞ্চলিক ভারসাম্য, অন্যদিকে জাতীয় নিরাপত্তা। ঢাকা কি পারবে দুইয়ের মাঝে নিজের পথ ধরে রাখতে, নাকি কোনো এক সকালে হঠাৎ আন্তর্জাতিক রাজনীতির কাউন্টডাউন শুরু হয়ে যাবে আর তার কেন্দ্রবিন্দু হবে বাংলাদেশের আকাশ? প্রশ্নটা এখনও অনিশ্চিত, শুধু এতটুকু স্পষ্ট, এই সাসপেন্সে বাংলাদেশ আর কখনোই আগের মতো থাকছে না।